নমস্কার। বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভারতীয় রাজনীতিতে আবার এমন একটি আলোচনা শুরু হয়ে গেছে যা আগামী কয়েক বছরে রাজনৈতিক সমীকরণ পুরো বদলে দিতে পারে। কেন বললাম কথাটা? কারণ অনেকগুলো প্রশ্ন উঠছে এই মুহূর্তে, যেগুলো আমি আপনাদের সামনে এক এক করে আলোচনা করব। সবার প্রথমে যে প্রশ্নটা উঠছে যে লোকসভার আসন 543 থেকে কি বেড়ে 850 হতে চলেছে? এই গেল একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে মহিলাদের জন্য 33% সংরক্ষণ যে বিলটা আছে সেটা কি কার্যকারী করা হচ্ছে? এইটা একটা প্রশ্ন। আর সবচেয়ে বড় প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে যে ভারতের সংবিধানে 131 সংশোধনী কি আবার সংসদে ফিরতে চলেছে? আপনারা হয়তো ভাববেন, অনেক হয়তো ভাবছেন যে এতদিন ধরে যে বিলটি আটকে ছিল হঠাৎ করে এর আলোচনা কেন শুরু হলো? তার কারণ হচ্ছে গত কয়েক মাসে লোকসভা এবং রাজ্যসভায় যে রাজনৈতিক সমীকরণ তার এমন কিছু পরিবর্তন ঘটছে যেগুলো দেখা যাচ্ছে যা ইঙ্গিতপূর্ণ, এবং বেশ কিছু দিনে দেখা যাচ্ছে কেন্দ্রে সরকার ডিলিমিনেশন বিল নিয়ে কিন্তু এগোতে পারে, এমনই কিন্তু তথ্য উঠে আসছে। এবং এরই সাথে সাথে আমরা আলোচনা করব যে ভারতবর্ষে এই মুহূর্তে যে ডিলিমিনেশন প্রক্রিয়াটা কি, কেনই বা এটা আনার জন্য এত চর্চার বিষয় হয়েছে। ধরুন, ডিলিমিনেশন প্রক্রিয়া বুঝতে গেলে আপনাদের একটা উদাহরণ দিয়ে আমি বিষয়টা বুঝিয়ে দিই। ধরুন, একটা স্কুলে 1000 ছাত্রছাত্রী আছে, তাই ছাত্র হোক বা ছাত্রী হোক, স্কুল হোক, আছে, এবং তাদের সেই স্কুল ম্যানেজমেন্ট কমিটিতে তার মধ্যে 10 জন প্রতিনিধিকে রাখা হয়েছে যে এই 1000 ছাত্রছাত্রীর পেছনে দেখভাল করার জন্য। এবার কয়েক বছর গেল, কয়েক বছর চলে যাওয়ার পর দেখা যাচ্ছে যে 1000 ছাত্রছাত্রী নিয়ে স্কুলটা চলছিল, সেই স্কুলে এখন ছাত্রছাত্রীর সংখ্যা বেড়ে 1000 থেকে 2000 হয়ে গেছে। যদি 2000 হয়ে যায় তাহলে প্রশ্ন উঠছে, এখন যদি তাহলে 10 জন প্রতিনিধি থাকে তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা বেড়ে গেছে, তার ঠিকঠাক মতো করে প্রতিনিধিত্ব করতে পারবে না, কারণ ছাত্রছাত্রীর সংখ্যা বেড়ে গেছে অনেকটাই। ডিলিমিনেশন প্রক্রিয়া ঠিক এরকমই ধরনের, ঠিক একই জিনিস। ডিলিমিনেশন প্রক্রিয়া যত সংখ্যা বাড়বে তা প্রতিনিধিত্ব অনুযায়ী পরিবর্তন হতে থাকবে, এটা হচ্ছে ডিলিমিনেশন প্রক্রিয়া। এবার আমরা আলোচনায় এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে আলোচনা আমরা দেখতে পাবো যে এমন একটা বিষয় যা রিসেন্টলি বর্ষাকালীন অধিবেশনে ভারতের রাজনীতিতে একটা বড় পরিবর্তনের কারণ হতে পারে। কেন বলছি কথাটা, বা কেনই বা প্রশ্নটার উত্তর হলো, ভারত সরকার কি আবার নতুন করে সংবিধান সংশোধনের প্রস্তাব আনতে চলেছে? বিশেষ করে এই যে 131 সংবিধান সংশোধনী, যার সঙ্গে জড়িত আছে ডিলিমিনেশন প্রক্রিয়া, যেটা লোকসভা আসন সংখ্যা 850 কি করা পরিকল্পনা রাখতে পারে, এমনই প্রশ্ন কিন্তু চারিদিকে উঠছে। আর কারণ কেন দেখা হচ্ছে? কারণ লোকসভা এবং রাজ্যসভার রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন হতে কিন্তু দেখা যাচ্ছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। এবার আপনারা বলবেন যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিষয়টা কি হয়েছে। দেখুন, বর্তমানে যে আগের সরকার ছিল তৃণমূল কংগ্রেস, টিএমসি পার্টির, সেই টিএমসি পার্টির একটা বড় ভাঙন আপনারা নিউজে দেখে নিয়েছেন, চারিদিকে নিউজে ছড়িয়ে পড়েছে। এক সময় যেসব সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একসঙ্গে বিরোধী শিবিরে সক্রিয়ভাবে ছিলেন, তারা এখন লোকসভায় স্পিকারের কাছে গিয়ে একটা আবেদনপত্র দিয়েছে যে তারা আলাদা করে অন্য জায়গায় বসতে চায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসতে পারবে না। হঠাৎ এরকম প্রশ্ন কেন উঠে আসলো? হঠাৎ এরকম পরিবর্তন কেন দেখা যাচ্ছে? কারণ তাদের বক্তব্য যে তারা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসতে চায় না। তা কারণ হিসাবে তারা জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাকি তাদের মতবিরোধ আছে। আর্টিকেলও কিন্তু তাই বলছে। এবার প্রশ্ন হলো,
যাদের এতদিন কোনো সমস্যা ছিল না তাদের হঠাৎ করে এখন সমস্যা হলো কেন? এইটাই হলো রাজনৈতিক পর্যবেক্ষণ দেখে কিন্তু এই পয়েন্টটাই সব থেকে বেশি ভাবাচ্ছে। এবার অনেকের মতে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক প্রভাব বা ভয় হয়তো আগের মতো কার্যকারী নেই, তার জন্য তারা আলাদা জায়গায় বসতে চাইছে। আবার কেউ কোনো কোনো রাজনৈতিক এক্সপার্ট এটাও ভাবছেন যে ভয় হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় শেষ হয়নি, ভয়ের কেন্দ্রবিন্দু কিন্তু বদলে গেছে, এটাও অনেকে ভাবছেন। কারণ দুটোই সম্ভাবনা কিন্তু রয়েছে। অন্যদিকে কি ঘটেছে যে টিএমসি পার্টি 20 জন সাংসদ দেখতে পাচ্ছেন, 20 জন সাংসদ এমপি তারা কি করেছে, তারা লোকসভায় স্পিকারের কাছে লিখিতভাবে জানিয়েছেন যে তারা আলাদা করে ব্লকে বসতে চাইছেন। শুধু লোকসভায় নয়, রাজ্যসভাতেও তাদের একটা পরিবর্তন দেখা যাচ্ছে বা নড়াচড়া আপনারা দেখতে পাচ্ছেন। খবরে বলা হচ্ছে বারবার যে টিএমসির 4 জন মানে রাজ্যসভা সাংসদ তারা পদত্যাগ করার অবস্থানে রয়েছে। আচ্ছা, এর তাহলে রাজনৈতিক অর্থ কি? এর রাজনৈতিক অর্থ কি? অর্থ একটাই, টিএমসি যে পার্টি ছিল আগে, টিএমসি হয় সাংগঠনিক সংকটের মধ্যে পড়েছে, অথবা ভবিষ্যতে এনডিএকে সমর্থন করার মতো পরিস্থিতি তৈরি করছে। এটাই কিন্তু জিও পলিটিক্সে এক্সপার্টরা কিন্তু বলে যাচ্ছেন। অপরদিকে যদি আমরা তামিলনাড়ুর একটা চিত্র দেখে নিই তাহলে আরও আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তামিলনাড়ুতে ঠিক একই অবস্থানে কিন্তু বদলে যাচ্ছে। কি হয়েছে দেখুন, তামিলনাড়ু প্রসঙ্গে যখন আসে, তামিলনাড়ুর রাজনীতিতে বর্তমান সময়ে পরিবর্তনে একটা বড় সমীকরণ কিন্তু দেখা যাচ্ছে। কারণটা কি? কারণ কংগ্রেসের একটি অংশ অভিনেতা বা রাজনীতিবিদ দেখতে পাবেন থালাপতি বিজয়কে তারা সমর্থন জানিয়েছেন, এবং ডিএমকে তারা কি করেছে, ভালোভাবে নেয়নি। কারণ তাদের মতে কি, এটা সরাসরি পিঠে ছুরি মারার মতো তারা কিন্তু দাবি জানাচ্ছে যারা ডিএমকে সাপোর্ট করেছিল। ফলে রাজনীতির মধ্যে না একটা বড় দূরত্ব একটা ডিস্টেন্স কিন্তু তৈরি হয়ে গেছে। আর এইখানেই সুযোগে দেখা যাচ্ছে এনডিএ। যদি ডিএমকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সন্তুষ্ট করা যায় তাহলে ভবিষ্যতেও তাদের অবস্থান নরম হতে পারে, এবং এই আলোচনায় রাজনৈতিক মহলও কিন্তু চলছে, দেখা যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে ডিলিমিনেশন, এই যে প্রক্রিয়া বলা হচ্ছে বা ডিলিমিনেশন বিল কেন আলোচনায়, তার পেছনে আমি আপনাদের আরও কিছু তথ্য আমি আপনাদের সামনে দেখিয়ে দিই। ডিলিমিনেশন বিল কেন আবার আলোচনার মধ্যে দিয়ে এসেছে দেখুন, একটু লেখাটা চলে গেছে বাঁদিক করে, ঠিক আছে। দেখুন ডিলিমিনেশন আমি বলে দিই আপনাদের বিষয়টা কি। কিছুদিন আগে রাজ্যসভায় দেখতে পেয়েছেন আম আদমি পার্টি, যে দিল্লির আগে সরকার ছিল, আম আদমি পার্টি 7 জন সাংসদ তারা কি করেছে, বিজেপিতে যোগদান করেছে। অন্যদিকে বর্তমান সময় দেখা যাচ্ছে টিএমসির মধ্যে ভাঙন, ডিএমকে অসন্তুষ্ট, কারণ তারা কিছু অংশ মানে কংগ্রেস থালাপতি বিজয়কে সাপোর্ট করেছে, বিরোধী জোটের দুর্বলতা, এবং সব কিছু মিলিয়ে প্রশ্ন উঠছে ডিলিমিনেশন বিল কি আবার সংসদে আসতে চলেছে? কারণ লোকসভা আসন কতগুলো, 543 থেকে বেড়ে কি 850 হবে। অপরদিকে মহিলাদের জন্য 33% সংরক্ষণ বিল কি কার্যকারী হবে? আর এই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে সংসদে বর্তমান সংখ্যার অঙ্কের ওপর। আর এই অঙ্কটাই আমাদের এখন বুঝতে চলেছি আমি আপনাদের সামনে। এই অঙ্কটা আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণভাবে তুলে ধরব। দেখুন ডিলিমিনেশন প্রক্রিয়া কি বা ডিলিমিনেশন জিনিসটা কি, আসলে কি, সেটা আমি একটা এক্সাম্পলে আপনাদের ভিডিওতে শুরুতে আমি কিন্তু জানিয়ে দিয়েছি। দেখুন আর একটু সহজ ভাষায় যে বলা যেতে পারে যে দেশের জনসংখ্যার অনুপাতে সাংসদ ও বিধানসভা আসন পুনর্নির্বাস করার প্রক্রিয়ার নামই হচ্ছে ডিলিমিনেশন। অর্থাৎ বিষয়টা দেখুন, কোন অঞ্চলে কত জনসংখ্যা আছে সেই অনুযায়ী কতজন সাংসদ
বা বিধায়ক থাকবে তা নির্ধারণ করা হয়। আর এইখানেই প্রশ্ন হলো নতুন কিছু একদমই নয়, কারণ ভারতের সংবিধানে অনুচ্ছেদ 82 অনুযায়ী এর স্পষ্টভাবে লেখা আছে যে প্রতিটি জনগণনার পর ডিলিমিনেশন কমিশন গঠন করা যায়। আর এই কমিশনে দেখুন, এই কমিশনে কারা কারা মেম্বার থাকেন: সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, প্রধান নির্বাচন কমিশন, ঠিক আছে, চিফ এক্সিকিউটিভ, অপরদিকে রাজ্য নির্বাচন কমিশন, তারাই কিন্তু এই কাজটা বা এই প্রক্রিয়াটা করে থাকে যে কতজন লোকের পেছনে কতগুলো এমপি বা এমএলএ ঠিক হবে, সেইটাই হচ্ছে ডিলিমিনেশন প্রক্রিয়া। তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে এই মুহূর্তে? সমস্যা কোথায়? সমস্যা বিষয়ে আমি আসি। দেখুন, সমস্যা মানে শুরু হচ্ছে, আমি যে বলি, জনসংখ্যার বৃদ্ধিকে ঘিরে। কেন বললাম এই তথ্যটা? কারণ হচ্ছে উত্তর ভারতে জনসংখ্যা যদি দেখবেন দ্রুত গতির সাথে বাড়ছে, অন্যদিকে দক্ষিণ ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার দ্রুত গতির সাথে কমছে। এখন যদি ডিলিমিনেশন নতুন করে হয়, তাহলে উত্তর ভারতে রাজ্যগুলো যেগুলো আছে তাদের সংসদের সংখ্যা বেড়ে যেতে পারে এবং দক্ষিণ ভারতের সংসদের সংখ্যা কিন্তু কমে যেতে পারে। আর এখান থেকে শুরু হচ্ছে নতুন বিরোধ। এর সাথে সাথে যখন বিরোধ শুরু হয়ে গেছে, দক্ষিণ ভারতের যুক্তি কি দিচ্ছে, দক্ষিণ ভারতের লজিক কি? দক্ষিণ ভারতে ক্লিয়ার, আমরা পরিবার নিয়ন্ত্রণ সফলভাবে করছি। তাদের বক্তব্য যে পরিবার নিয়ন্ত্রণ সফলভাবে হচ্ছে। এখন যদি জনসংখ্যা কম থাকার জন্য আমাদের আসন কমে যায়, তাহলে সেটা কি আমাদের শাস্তি দেওয়ার মতো হবে না? আর এই প্রশ্নই দক্ষিণ ভারতের রাজ্যগুলো বারবার তুলছে, বারবার তুলছে, একবার না একাধিকবার তুলেছে। আর এখানে আমরা দেখব 2023 সালে কেন বিল আটকে গেছিল। দেখুন, 2023 সালে এই বিলটা কেন আটকে গেছিল, তার পেছনে কারণ আছে। 2023 সালে নারী শক্তি বন্দন বলে একটা আইন পাশ হয়েছিল, ঠিক আছে, 160 অ্যামেন্ডমেন্টে, সংবিধান সংশোধনীতেই হয়েছিল, 160, হ্যাঁ, যেটুকু আমার মনে পড়ছে, ঠিক আছে। তবু আমি একটু ভেবে বলতে হবে, যদি আমি ভুল হয়ে থাকি তাহলে আমি কমেন্ট বক্সে মেনশন করে দেবো, সম্ভবত 160। সেখানে বলা হয়েছিল কি, সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছিল যে লোকসভা এবং বিধানসভায় 33% মহিলাদের সংরক্ষণ কার্যকর করতে হবে। কত পার্সেন্ট? 33%। সেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছিল। এবার এবার দেখুন আপনারা, সংরক্ষণ কার্যকর হবে কিসে? ডিলিমিনেশন সম্পূর্ণ হওয়ার পর। আর ডিলিমিনেশন প্রক্রিয়া তখন সম্পূর্ণ হয় যখন সেন্সার কাজে লাগানো হয়, ঠিক আছে। অর্থাৎ প্রথমে জনগণনা হবে, তারপর ডিলিমিনেশন হবে যে কতজন লোকের পেছনে কতগুলো এমপি বা এমএলএ দেওয়া হবে, এবং তারপরে মহিলা সংরক্ষণ কার্যকর হবে। আর এই কারণে ডিলিমিনেশন পুরো বিষয়টি কেন্দ্রে নজরে চলে আসে, এই কারণেই চলে আসে। এবার 2026 সালে গুরুত্বপূর্ণ জায়গা, আমি আপনাদের সামনে এটাও দেখিয়ে দিই। 2026 সালে জনগণনা কেন এত গুরুত্বপূর্ণ, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ? কারণ আপনারা জানেন যে 2021 সালে যে জনগণনা হওয়ার কথা হয়েছিল, কিন্তু তা করোনা মহামারীর কারণে সেটা স্থগিত হয়ে গেছে। এখন 2026 সাল, জনগণের প্রক্রিয়া শুরু হয়ে গেছে, সাথে সাথে ফলে সরকারও চাইলে নতুন জনসংখ্যার তথ্যের ভিত্তিতে এই ডিলিমিনেশনের পথ খুলে দিতে পারে, খুলে দিতে পারে। আর সেখান থেকে তৈরি হয়েছে নতুন একটা রাজনৈতিক সমীকরণ। এখানে গুরুত্বপূর্ণ জায়গা। এবার প্রশ্ন হচ্ছে আসল অঙ্কটা কোথায়? কোথায় আসল অঙ্ক বা কোথায় আসল খেলা? এটা আমি আপনাদের দেখিয়ে দিই। দেখুন, এপ্রিল মাসে সরকার প্রথম বড় ধাক্কা খেয়েছিল। কারণটা কি? 2026 এপ্রিল মাসে। কারণটা কি? 2/3 সংখ্যাগরিষ্ঠ প্রয়োজন ছিল বিল আনতে। এমন একটি গুরুত্বপূর্ণ সংবিধান প্রস্তাব পাশ করতে ব্যর্থ হয়েছিল। লোকসভায় মোট ভোটদাতা ছিল 528 জন, কিন্তু সরকার পক্ষে ভোট পড়েছিল 298, বিপক্ষে ভোট পড়েছিল 230। আর এখান থেকে খেলা আটকে যায়, কারণ সংবিধান সংশোধনের জন্য দরকার ছিল 352টা ভোট। সরকার অনেকটাই কিন্তু পিছিয়ে ছিল। দেখুন, অঙ্ক এখানেই বলছে, খেলা এখানে হয়ে গেছে। সাথে সাথে এখন কেন এই সমীকরণ পুরো উল্টো হয়ে যাচ্ছে, বদলে যাচ্ছে?
কারণটা আমি আপনাদের দেখিয়ে দিই। এখনকার বর্তমান খেলাটা একবার দেখে নিন। কারণ পরিষ্কারভাবে দেখুন, কারণ 230 বিরোধী ভোটের মধ্যে এখন অনেকে ভাঙন দেখা যাচ্ছে, অনেকই ভাঙন দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে এবং তামিলনাড়ু থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে, দেখা যাচ্ছে। দেখুন এনডিএতে কত ছিল, এনডিএতে মূল শক্তি ছিল 293টা, ঠিক আছে, এবং অতিরিক্ত আরও 5টা ছিল, মোট কত ছিল 298টা। কিন্তু বর্তমানে বাংলার রাজনীতি পরিবর্তন হওয়ার পর কি দেখা যাচ্ছে খেলা, সেটা একবার দেখে নিন। বাংলার রাজনীতি পরিবর্তন হওয়ার পর যদি এই 20 জন সাংসদ আলাদা অবস্থান নেন, তাহলে তাদের সংখ্যা পৌঁছে যেতে পারে এই 298 প্লাস 20। দেখুন কত হচ্ছে 318। আর অপরদিকে ডিএমকে কিন্তু একটা বড় ফ্যাক্টর তামিলনাড়ুর ক্ষেত্রে। ডিএমকে 22 জনের সাংসদের ভবিষ্যৎ নিরপেক্ষ থাকবে বা সমর্থন দেন, যদি সমর্থন দিয়ে দেয় তাহলে সেই সংখ্যা দাঁড়াতে পারে 340। কারণটা কি, এখানে দেখুন 318 হয়ে গেছে, এর 308-এর সঙ্গে আরও যদি 22 যোগ করি তাহলে হয় 340। আর এইদিকে কি বলছে দরকার কত 352, আর এইদিকে এনডিএর কত হয়ে গেল 340। এবার দেখুন অঙ্কটা আর একটু ক্লিয়ার আমি আপনাদের বলে দিই। এছাড়া বেশ কিছু ছোট ছোট দল আছে, হ্যাঁ, ছোট ছোট দলের সদস্য রয়েছেন যারা না ইন্ডিয়া জোটে আছেন নাকি না ইন্ডিয়া মানে এনডিএতে রয়েছেন, তাদের যে সমর্থন পেয়ে যায় তাহলে সেই সংখ্যাটা সঠিক জায়গায় চলে আসবে। এবার প্রশ্ন হচ্ছে রাজ্যসভার অবস্থান কি এই মুহূর্তে। এই মুহূর্তে রাজ্যসভার অবস্থান যদি আপনারা দেখতে হয় তা দেখুন আমি বলে দিই। দেখুন এই মুহূর্তে রাজ্যসভার অবস্থান অনেকটাই কিন্তু এটা আলাদা দিকে কিন্তু এগিয়ে চলছে। রাজ্যসভার মোট অবস্থান কত আছে 245টা, ঠিক আছে, এবং সংবিধান সংশোধনের প্রয়োজন 162 সদস্যের সমর্থন। বর্তমানে এনডিএর শক্তি ইতিমধ্যে অনেক বেড়ে গেছে এবং এনডিএর সংখ্যা যে 165 কাছাকাছি পৌঁছে গেছে। এখন রাজ্যসভার সরকারের জন্য বড় সমস্যা নয়, সবচেয়ে বড় বাধা এখন লোকসভায়। দেখুন সবচেয়ে বড় বাধা এখন এই মুহূর্তে লোকসভাতেই রয়েছে। জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হলো? আর যদি এই বিল পাস হয়ে যায় তাহলে কি হবে, যদি এই বিলটা পাস হয়ে যায় সেটা আমি বলেছি, স্লাইডিং নেই, আমি আপনাদের বলে দিই। যদি ডিলিমিনেশন বিল পাস হয়ে যায় তাহলে লোকসভার আসন সংখ্যা হয়তো 543 থেকে বেড়ে 850 হতে পারে। মহিলা সংরক্ষণ কার্যকর হওয়ার রাস্তা খুলে যেতে পারে। বহু রাজনৈতিক প্রতিনিধিত্ব বদলে যেতে পারে, মানে বহু রাজ্যের রাজনীতি প্রতিনিধিত্ব বদলে যেতে পারে এবং আগামী কয়েক দশকে জাতীয় রাজনীতি পরিকাঠামো হয়তো কিছু পরিবর্তন হতে পারে। এবং সাথে সাথে মানে এগুলো কিন্তু হওয়া এত সহজ বলে মানে মনে হলো, কিন্তু এতটা সহজ নয়, একদমই না। কারণটা কি, ডিএমকে ইতিমধ্যে এই ডিলিমিনেশন বিলের বিরোধিতা বহু কাল আগে করেছিল। তামিলনাড়ুর সপ্তাহের প্রথম মানে এই বিরোধিতা করেছিল এই বিলটার জন্য, কারণ দক্ষিণ ভারতে অনেক দল আশঙ্কা করছে যে তাদের যদি ডিলিমিনেশন প্রক্রিয়া লাগু হয়ে যায় তাহলে তাদের প্রতিনিধিত্ব হয়তো কমে যেতে পারে। এবং উদ্ধব ঠাকুরের শিবসেনা এই নিয়েও নানান রকম মানে জল্পনা রয়েছে। তবে রাজনৈতিক অঙ্ক কাগজে দেখানো অত্যন্ত সহজ হলেও বাস্তবে কিন্তু অত্যাধিক জটিল। এবং আপনার কি মনে হয় এই ডিলিমিনেশন বিল নিয়ে, আপনার রায়, আপনার মতামত অবশ্যই তুলে ধরুন কমেন্ট বক্সে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে।